আজকের ভিডিওটা হতে চলেছে সৃজনশীল আকারে একটি প্রশ্নের উত্তর নিয়ে। তো প্রশ্ন এটা যেহেতু একটা সৃজনশীল আকারের একটা প্রশ্ন, এটা ছিল আমাদের এক ভিউয়ারের একটা সৃজনশীল আকারের একটা প্রশ্ন। তো আমি প্রথমে দেখলাম এই সৃজনশীল প্রশ্নটা কোন অধ্যায় থেকে করা হয়েছে, যেটা আমাদের মূলত এটা হচ্ছে একটা আসল রহস্য, কোন অধ্যায় থেকে আমাদের সৃজনশীল প্রশ্নটা হয়েছে। তো এই সৃজনশীল প্রশ্নটা হচ্ছে আমাদের মূলত জার্নালিতের ১৩তম অধ্যায় অর্থাৎ সসীম ধারা ধারা নিয়ে যে অধ্যায়টা আছে আমাদের ১৩তম অধ্যায়, সেখান থেকে এই সৃজনশীল প্রশ্নটা করা হয়েছে। তো এই সৃজনশীল প্রশ্নটাকে আমরা ভালোভাবে বোঝার জন্য বা ১৩তম অধ্যায়ের যে কোনো প্রশ্নের উত্তর অনুসরণী উদাহরণ, তারপরে সৃজনশীল যেটাই বলুন না কেন, হোয়াট এভার যেটাই হোক, আমরা এই ধরনের প্রশ্নের উত্তর করার জন্য আগে এই অধ্যায়ের যে বেসিক আছে আমাদের এখানে, এই অধ্যায়ের যে বেসিক লেভেলটা আমাদের একটু ক্লিয়ার থাকতে হবে। তো এই অধ্যায়ের মধ্যে প্রথমত আছে আমাদের অনুক্রম। সসীম ধারা শুরু করার আগে আমি বলবো অনুক্রম কি। অনুক্রম হচ্ছে কি, ধরুন কয়েকটা রাশি, অনুক্রম মূলত হচ্ছে কি একটা সেট, কয়েকটা রাশির একটা সেট, যেমন 1, 2, 3, 4, 5 এরকম কয়েকটা রাশি। এখন আপনি বলবেন 1 এটাও কি একটা রাশি? হ্যাঁ, একটা রাশি। কারণ হচ্ছে আমরা জানি বীজগণিতীয় রাশি হচ্ছে যোগ বিয়োগ বা প্রক্রিয়া চিহ্ন ও সাংখ্যিক প্রতীক আক্ষরিক প্রতীকের একটা সমন্বয় অর্থবোধক। যে কোনো আমরা যে কোনো অর্থবোধক একটা বিন্যাসকে বলতে পারি বীজগণিতীয় রাশি। সেই হিসাবে সাংখ্যিক প্রতীক আক্ষরিক প্রতীক, শুধু সাংখ্যিক প্রতীক শুধু আক্ষরিক প্রতীক নিয়ে যদি বীজগণিত রাশি হয়, তাহলে এগুলো একটা রাশি 1, 2, 3। তো অনুক্রমের সংজ্ঞাটা হচ্ছে কয়েকটা রাশির এমন একটা বিন্যাস যেখানে আমরা বলতে পারবো যে দুইটা রাশির মধ্যকার সম্পর্কটা কি, এটাকে আমরা বলি অনুক্রম। আর অনুক্রম থেকে আসে ধারা। ধারাটা কি? ধারা হচ্ছে যদি আমরা অনুক্রমের যে রাশি থাকবে এগুলোকে যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন দ্বারা যদি প্রকাশ করি, তাকে আমরা বলবো ধারা। এর মানে আমাদের কাছে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, অনুক্রমের মধ্যে কোনো যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন থাকবে না, সেখানে থাকবে কমা দিয়ে, যেমন 1, 2, 3, 4, 6 এইভাবে যেতে থাকবে, n পর্যন্ত যেতে থাকবে। ওকে, তো ফাইন, আমাদের কাছে অনুক্রম এবং ধারাটা স্পষ্ট হলো। তো এখন আমরা জানবো ধারার কোনো প্রকারভেদ আছে? হ্যাঁ, অবশ্যই। ধারাটার একটা বৈশিষ্ট্য আছে, সেটা সম্পূর্ণ নির্ভর করছে, ধারার বৈশিষ্ট্যটা সম্পূর্ণ নির্ভর করছে যে ধারার মধ্যে যে দুইটা পদ থাকবে, যে কোনো দুইটি পদের মধ্যকার সম্পর্কের উপর। সম্পর্কটা কি পার্থক্য আকারে না অনুপাত আকারে? যদি যে কোনো দুইটি পদের সম্পর্কটা যদি পার্থক্য আকারে অর্থাৎ অন্তরফল হয়, বিয়োগ ফল হয়, তাহলে আমরা ওটাকে সেই ধরনের ধারাকে আমরা বলতে পারি সমান্তর ধারা। আর যদি এটা অনুপাত আকারে যদি হয়, তাহলে আমরা বলবো এটাকে গুণোত্তর ধারা। তো আজকের ভিডিওটা যেহেতু বা আজকের সৃজনশীলটা যেহেতু আমাদের 13.1 বা সমান্তর ধারার আলোকে, তো আমি 13.2 আর ডাইভার্ট হচ্ছি না, 13.1 এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো। গুণোত্তর ধারা নিয়ে এখানে কোন ধরনের কথা বলবো না, জাস্ট আমি আজকে আপনাদেরকে সমান্তর ধারা নিয়ে সম্মুখ ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো প্রথমে আমরা বলবো সমান্তর ধারার মধ্যে একটা ধারার মধ্যে প্রথমত হচ্ছে কি, একটা ধারা আমি লিখলাম, ধরুন 1 + 2 + 3 + 4। এখন আমার ধারাটা শুরু হলো কি দিয়ে? 1 দিয়ে। তাহলে এই 1 দিয়ে আমার যে এটাকে আমরা প্রথম পদ বলতে পারি। আর প্রথম পদকে, যে কোনো ধারার আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি। তারপরে হচ্ছে কি, এবার আমরা আরেকটার প্রতি, যে কোনো ধারার যে কোনো দুইটি পদের মধ্যকার পার্থক্যটাকে আমরা বলি ডি। দুইটা জিনিস চলে গেল, একটা ছিল এ, যেটা আমরা প্রথম পদকে বলতে, যে কোনো ধারার প্রথম পদকে বলি এ, আর যে কোনো ধারার বা সমান্তর ধারার দুটি পদের পার্থক্য আমরা বলি ডি। এবার হচ্ছে এন। এনটা কি? একটা ধারা কি শুধু একটা রাশি দিয়ে হয়? ধরুন একটা রাশি আমি বললাম 1 + 2 + 3 + 4 +, এখন এখানে ধরুন চারটা পদ বললাম আমি, 1, 2, 3, 4, তাহলে চারটা পদ। এখন একটা ধারার মধ্যে আমরা বুঝতেই পারছি, একটা ধারার মধ্যে প্রায় 5 থেকে 10 বা 100টাও হতে পারে পদ। এই পদ সংখ্যা, কয়টা পদ আছে একটা ধারার মধ্যে, এই পদ সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। তাহলে কয়টা জিনিস কি হলো? a, d, n। আমরা প্রথম পদকে বলবো a, আর সাধারণ অন্তরকে, দুইটা পদের পার্থক্যকে, যেমন 1, 2 যদি বলি, 2 আর 1 এর পার্থক্য কি হবে? 2 থেকে যদি 1 বাদ দিই আমাদের থাকে 1। আবার 2 আর 3 এর মধ্যে যদি আমরা একটা পার্থক্য তৈরি করি, 3 থেকে 2 বাদ দিলে 1। তাহলে এই ধরনের সাধারণ অন্তর বা বিয়োগফলকে আমরা বলবো ডি। এবার আসি সমান্তর ধারার ক্ষেত্রে, আমাদেরকে প্রথমত যেটা, সেটা হচ্ছে n তম পদ, মানে কত নং পদ, চতুর্থ নং পদ,
পঞ্চম নং পদ। একটা ধারার মধ্যে তো অনেক পদ থাকতে পারে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ যদি নির্ণয় করতে বলে সেখানে একটা আমরা সূত্র পাবো, সেটা হচ্ছে কি n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হচ্ছে কি আমাদের পদ নির্ণয়ের একটা সূত্র, এততম পদ। এটার আমি ব্যাখ্যা যখন সৃজনশীল করতে যাব তখন দিব। তারপর একটা সূত্র পাবো, সেটা হচ্ছে সমষ্টি আকারে। আমরা এখানে সমষ্টির জন্য, সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টির জন্য তিনটা সূত্র পাবো। প্রথম সূত্র হচ্ছে সমষ্টিটাকে আমরা Sn দ্বারা প্রকাশ করি। প্রথম সূত্র হবে আমাদের Sn equals to n/2 a plus p। এখানে আবার p একটা কোত্থেকে আসলো? এই pটা হচ্ছে কি আমাদের যে কোনো ধারার শেষ পদ। আচ্ছা, তাহলে দ্বিতীয় সমষ্টি নিয়ে, যে কোনো একটা ধারার সমষ্টি নিয়ে দ্বিতীয় সূত্র হচ্ছে আমাদের Sn equals to n/2 2a plus n minus 1 into d। আচ্ছা, তৃতীয় সূত্র হচ্ছে আমাদের Sn equals to n/2 n plus 1। এই তিনটা সূত্রের আলোকে আজকে সৃজনশীলটা হবে। এবং n-তম পদের যে n-তম পদ নিয়ে আরেকটা সূত্র আছে, যেটা a plus n minus 1 into d। এই চারটা, মূলত এই চারটা পদের, এই চারটা সূত্র নিয়ে আমরা আমাদের আজকে সৃজনশীল করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। প্রশ্নটা একবার পড়ে নেওয়ার চেষ্টা করি। আমাদের যে উদ্দীপক দেওয়া আছে প্রশ্নে, সেটা একবার পড়ে নেওয়ার চেষ্টা করি। দেওয়া আছে এখানে 25 প্লাস p প্লাস q প্লাস 19 ডট ডট একটি সমান্তর ধারা। সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে -4, 5, 6। এটা হচ্ছে কি আমাদের একটা উদ্দীপক। আচ্ছা, তো আমরা একটু উদ্দীপকটা বুঝে নেওয়ার চেষ্টা করি। এখানে দেখুন একটা কথা উল্লেখ করছে, একটি সমান্তর ধারা। তার মানে হলো আমাদের এই ধারাটা গুণোত্তর ধারা নয়। তো আমরা আর গুণোত্তর ধারা নিয়ে কোনো কথা বলবো না। সমান্তর ধারা নিয়ে যা জানি সব চিন্তা করার চেষ্টা করব। কি কি জানি আমরা? সমান্তর ধারা নিয়ে সমষ্টি জানি, সমান্তর ধারার পদ নির্ণয় করা জানি। সমান্তর ধারার পদ সংখ্যা যখন আমাদেরকে বলবে বা n-তম পদ যখন বলবে, তখন আমরা এটার জন্য যে সূত্র ইউজ করব সেটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমি আগেও বলে রেখেছিলাম এ হবে আমাদের প্রথম পদ। তাহলে আজকের ধারার মধ্যে প্রথম পদ কি? 25। এই 25টা বা 25 হচ্ছে আমাদের প্রথম পদ। আর ডিটা হচ্ছে অন্তর। আমরা একটু অন্তরটা বের করার চেষ্টা করি। অন্তর বলেছিলাম যে কোনো পদ আর তার পূর্ববর্তী পদ। ধরুন আমি পি নিলাম, তার পূর্ববর্তী পদ হচ্ছে 25, তাহলে পি মাইনাস 25 আমাদের পদের পার্থক্য হবে। পি মাইনাস 25 হবে আমাদের অন্তর। এখন পি এটা তো একটা চলক, তাহলে পির মান যেহেতু আমাদের জানা নেই, এই জন্য আমরা অন্তরটা বের করতে পারছি না। অ্যাকচুয়ালি আমাদের অন্তর এখানে হবে পি মাইনাস 25। তো আবার এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ বিয়োগ করে পেলাম। এবার যদি আমি তৃতীয় পদ আর দ্বিতীয় পদের একটা অন্তর বের করি, তাহলে কি হবে? কিউ মাইনাস পি। তারপর আবার এখানে যদি চতুর্থ পদের ক্ষেত্রে খেয়াল করি, চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ। আমরা যদি প্রকৃতপক্ষে পি আর কিউর মান যদি জানতাম, তাহলে দেখতাম কি জানেন, এখানে যে একটা অন্তর পেতাম, এখানেও সেই অন্তর পেতাম, আবার এখানেও সেই অন্তর, মানে বিয়োগফল তিনোটাই সমান হতো। কারণ কি? কারণ হলো আমাদের শুরুতেই বলা আছে এটা একটা সমান্তর দ্বারা। সমান্তর মানে সমান অন্তর। তাহলে এখান থেকে উদ্দীপক দেখা মাত্রই আমাদের মাথার মধ্যে এটা চলে আসলো। আচ্ছা, তো এখন আমরা n সংখ্যক পদের সমষ্টি বলল। সমষ্টি বলার সাথে সাথে আমাদের মাথায় চলে আসতে হবে সমান্তর ধারার যে সমষ্টি নিয়ে যে তিনটা সূত্র Sn। সমান্তর ধারার সমষ্টিকে আমরা Sn দ্বারা প্রকাশ করি। আমি বলেছিলাম যে Sn এর তিনটা আছে। একটা হচ্ছে কি n/2 a প্লাস p, আরেকটা হচ্ছে আমাদের Sn ইকুয়ালস টু হচ্ছে n/2 n প্লাস 1, আরেকটা হচ্ছে সবচেয়ে বড় Sn ইকুয়ালস টু n/2 2 a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে আমাদের তৃতীয় নং সূত্র। তাহলে এখানের মধ্যে কোন সূত্রটা প্রযোজ্য সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমত হচ্ছে কি n/2। n হচ্ছে আমাদের পদ সংখ্যা। আমাদের এখানে পদ সংখ্যা কয়টি তাও আমাদের জানা নেই। আচ্ছা, পদ সংখ্যা জানা নেই, ওটা আমাদের বিষয় না। পদ সংখ্যা এখানে তো অবশ্যই কয়েকটা তো পদ আছেই। আচ্ছা, তো এ আছে, এখানে আছে, পি আছে। পিটা হচ্ছে আমরা জানি শেষ পদ। পি আমাদের ওখানে দেওয়া নাই, যার কারণে আমরা এই সূত্র দিয়ে সমষ্টি নির্ণয় করতে পারি না। তো এটা কাটা, এটা ক্রস, কারণ এটা দিয়ে আমরা এখানে বের করতে পারছি না, অন্য জায়গায় এটা প্রযোজ্য হবে। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় সূত্রে চলে যাই। দ্বিতীয় সূত্রটা হচ্ছে Sn ইকুয়ালস টু n/2 n প্লাস 1।
এটা হচ্ছে কখন জানেন, যখন আমাদেরকে বলবে প্রথম 10টি পদের সংখ্যা সমষ্টি নির্ণয় করো। এখানে তো আমাদের প্রথম পদ যা মাঝখানের পদ এগুলো সব দেওয়াই আছে। এরকম এখানে এরকম দেওয়া নেই যে প্রথম 10টি পদের সমষ্টি, তার মানে হচ্ছে কি প্রথম 10টি পদের সমষ্টি দ্বারা আমি বোঝাচ্ছি জাস্ট শুধু পদ সংখ্যা বললো, কিন্তু প্রথম পদ শেষ পদ অন্তর কিচ্ছু নেই, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, তার মানে এটাও আমাদের খাটবে না, এটাও বাদ। তো এখন তৃতীয় একটা সূত্র আছে, সেটা হচ্ছে n/2 × 2sa + n-1 × d। এখন এটা হচ্ছে আমাদের প্রথম পদ, তাও আছে। nটা পদ সংখ্যা না থাকলে আমরা বের করতে পারবো। আচ্ছা, ডি হচ্ছে কি, ডিটা হচ্ছে অন্তর। তাহলে আমাদের দোনোটা এখানে আছে, এই যে আমরা অন্তর এখানে বের করলাম, এই যে অন্তর। তো আমরা যেহেতু দোনোটা আছে, এই সমষ্টির ক্ষেত্রে এই সূত্রটা খাটাবো আমরা। ওকে, তো এখন আমরা ক নং প্রশ্নের উত্তরে চলে যাই। আমাদের ক নং প্রশ্নের উত্তর বলে আসছি শুরু থেকে, ধারা কি অনুক্রম কি, মূলত সেটাই এখানে বলার চেষ্টা করছে। ক নং প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের ধারা ও অনুক্রম এক নয়, ব্যাখ্যা করো। বলেছিলাম ধারা ও অনুক্রম এক নয়, এর অর্থ হলো ধারা ও অনুক্রমের মধ্যকার যে পার্থক্য আছে সেটা আপনাকে তুলে ধরা। তো আপনারা ধারা সম্পর্কে কি লিখবেন? ধারা সম্পর্কে লিখবেন যে ধারা হলো এমন একটি অনুক্রম যেখানে পদসংখ্যাগুলো বা পদগুলো যোগ বিয়োগ চিহ্ন দ্বারা সজ্জিত থাকবে বা সাজানো থাকবে। আর অনুক্রম কি? অনুক্রম হচ্ছে কি কতগুলো রাশির একটা সেট যেখানে এমনভাবে রাশিগুলো সজ্জিত থাকে তাদের মধ্যকার সম্পর্কটা বোঝা যায়। তার মানে প্রথম পদ আর শেষ পদ, প্রথম পদ তার পরবর্তী পদ কি দ্বারা যুক্ত আছে, তাদের মধ্যকার যে সম্পর্ক সেটা আমরা বুঝতে পারবো। কেমন আমি যদি বলি আপনাকে 1, 2, 3, 4, এই কমার মাধ্যমে আমরা অনুক্রমটা বুঝতে পারি। দেখুন 1, 2, 3 এদের মধ্যকার সম্পর্ক কি? যে কেউ একজন বলবে তাদের মধ্যকার সম্পর্ক হচ্ছে কি 1 এর ব্যবধান, এটা একটা সম্পর্ক। কারণ 2 থেকে আমি 1 বিয়োগ দিলে 1 পাচ্ছি, 3 থেকে 2 বিয়োগ দিলে 1 পাচ্ছি, 4 থেকে 3 বিয়োগ দিলে আমি 1 পাচ্ছি। তাহলে এদের মধ্যকার একটা সম্পর্ক হচ্ছে কি সমান সমান অন্তর পাচ্ছি আমি, এখানেও অন্তর সমান, এদের ওদের মধ্যকার অন্তর, মধ্যকার অন্তর। এখন এগুলো কমা আকারে আছে, তাহলে এটা একটা অনুক্রম। অনুক্রমের যে রাশিগুলো থাকে ওরা কমা আকারে থাকে। আর ধারা, যেমন নাকি আমাদের প্রশ্নে বা উদ্দীপকে যেই ধারাটা আছে সেটা হচ্ছে একটা ধারা, অনুক্রম নয়। এমনি অনুক্রম বলতে পারি, তবে অনুক্রম আবার ধারা। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে কি প্রত্যেক অনুক্রম ধারা নয়, কিন্তু প্রত্যেক ধারাকে আমরা অনুক্রম বলতে পারি। আচ্ছা, তো এটার অর্থ হলো ধারা যেহেতু একটা অনুক্রম, তো সেই হিসাবে আমরা যে কোনো ধারাকে অনুক্রম বলতে পারি। কিন্তু তবে যে কোনো অনুক্রম কিন্তু ধারা নয়, যেমন এটাও একটা অনুক্রম, ধারা নয়। কিন্তু যদি আমি এটাকে 1 + 2 + 3 + 4 দিয়ে না লিখি, তখন এটা একটা হচ্ছে কি আমাদের ধারা এবং প্লাস অনুক্রম, আর এটা হচ্ছে শুধু অনুক্রম। তা আপনি ব্যবধানের মধ্যে আরেকটা লিখতে পারেন পার্থক্যর ক্ষেত্রে ধারা আর, প্রথমত লিখবেন ধারা কাকে বলে। সেটা ধারা হচ্ছে কতগুলো রাশির একটা সেট যেখানে এগুলো প্লাস প্লাস দিয়ে যুক্ত থাকবে, আর অনুক্রম কমা কমা আকারে যুক্ত থাকবে। আর একটা পার্থক্য লিখতে পারেন যে ধারাগুলো কিন্তু ধরোটা একই, একটু পার্থক্য বাড়ানোর জন্য ধারাটার পদগুলো প্লাস আকারে থাকে, অনুক্রমের পদগুলো কমা আকারে থাকে। জাস্ট ওকে, এটা হচ্ছে আমাদের ক নং প্রশ্ন। তাহলে আমরা ক নং প্রশ্নের উত্তর। আসুন খ নং প্রশ্নের উত্তর। খ নং প্রশ্নটা একটু জটিল। কি বলা হচ্ছে? পি ও কিউ এর অনুপাত নির্ণয় করো। আচ্ছা, আমাদের কি অনুপাত নির্ণয় করতে বলতেছে। তো আমরা এখন কি করব? আমরা এখন প্রথমত অনুপাত মানে কি সেটা বোঝার চেষ্টা করব। অনুপাত মানে বলতে আমরা বুঝি একটা ভাগ। অনুপাত মানেই ভাগ। যেমন আমি যদি বলি এই 2 আর 3 অনুপাত কি? 2/3। এই যে এরকম ভাগ আকারে, বা 2:3। আমরা জানি অনুপাত হচ্ছে মূলত একটা পদ, আর এটা হচ্ছে পরপদ। যাই হোক, এটা হচ্ছে কি আমাদের অনুপাত। তো আমাদেরকে পি ও কিউ কে অনুপাত আকারে লিখবো আমরা এভাবে, P/Q এভাবে লিখবো, এবং তাদের একটা মান আসবে, সেই মানটা বের করতে হবে। তো আমরা আগে পি ও কিউর অনুপাত বের করার আগে বের করবো যে পির মান কি, কিউর মান কি। আচ্ছা, এখানে কি পির মান এখানে আমাদের স্পষ্ট আছে? তো আমরা এমন একটা কৌশল খাটাবো যাতে করে পি ও কিউর মান আমরা পেয়ে যাই। তো আচ্ছা, কিছুক্ষণ আগে আমি লিখলাম না P-25, এর একটা ফল আসবে, একটা বিয়োগফল আমরা পাবো, একটা অন্তর P- মানে দ্বিতীয় পদ থেকে আমরা সমান্তর ধারার নিয়ম অনুসারে, সমান্তর ধারার নিয়ম কি? দ্বিতীয় পদ থেকে যদি আমরা প্রথম পদকে বিয়োগ করি, যে ফলটা পাবো, তৃতীয় পদ থেকে তার পূর্বের পদটা বিয়োগ দিল সেই পদ পাবো। তাহলে এদেরকে আমরা সমান বলতে পারি না? এটা কি P-25, এটা হচ্ছে কি মূলত একটা বিয়োগফল। যদিও আমরা
বিয়োগফলটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছি না পির মান না জানার কারণে। অ্যাকচুয়ালি পির মান যখনই আমরা জেনে যাব তখনই একটা অন্তর পাবো, সে অন্তর আর এই অন্তর তিনোটাই সমান। যেহেতু এদের তিনোটা অন্তর সমান, এদেরকে আমরা সমান লিখতে পারি না। হ্যাঁ, তাহলে এই ছিল আমাদের খ নং প্রশ্নের একটা মূল ট্রিক্স। এটা জানার কারণে আমাদের উত্তরটা চলে আসছে। তাহলে দেখি কিভাবে। তো আমরা উত্তর লিখতে চলে যাই। খ নং প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। প্রথমত হচ্ছে কি, আমাদের ধারাটা লিখতে হবে। প্রদত্ত ধারা হচ্ছে আমাদের 25 প্লাস পি প্লাস কিউ প্লাস 19, একটা সমান্তর ধারা। এইটুকু লিখবো আমরা। আচ্ছা, তো এখন আমরা কি লিখতে পারি? এটা যেহেতু একটা সমান্তর ধারা আমাদের এখানে উল্লেখই আছে, সরাসরি আমরা ইয়াতে চলে যাচ্ছি। আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে কি লিখতে পারি? সমান্তর ধারার ক্ষেত্রে যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অন্তর্ফল বা দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ ইকুয়ালস টু তৃতীয় পদ, এভাবে লিখতে পারি। এই যে, অর্থাৎ এভাবে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, যে অন্তর্ফলটা পাবো আমরা সেটা কার সমান হবে? আবার তৃতীয় পদ থেকে যদি আমরা দ্বিতীয় পদ বাদ দিই, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে যে ফলটা পাবো সেটা আমরা পাবো কোথায়? তৃতীয় পদ থেকে যদি আমরা দ্বিতীয় পদটা বাদ দিই, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। ওকে, তারপরে তো সেই হিসাবে আমরা কি লিখতে পারি এখানে? সুতরাং এই নিয়ম অনুসারে আমরা আমাদের এখানে যে প্রথম পদ আর এটা যে দ্বিতীয় পদ থেকে আমরা মাইনাস করে দিলাম প্রথম পদকে। তো আবার আমরা, এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ থেকে আমরা দ্বিতীয় পদ বিয়োগ করলে যে ফল পাবো তার সমান হবে তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ হচ্ছে পি। তারপরে আবার আমাদের এখানে 19 হচ্ছে চতুর্থ পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে আমরা একই ফল পাবো 19 মাইনাস কিউ। আচ্ছা, হচ্ছে কিনা একটু দেখি তো। পি মাইনাস 25 হয়েছে, কিউ মাইনাস পি তাও হয়েছে, 19 মাইনাস কিউ। এখন দেখুন তো, তার মানে হলো আমাদের তিনোটা অন্তর সমান, এটা আমরা লিখতাম। আচ্ছা, এখন আমরা এখান থেকে কি লিখতে পারি? পি মাইনাস 25কে আমরা কিউ মাইনাস পি লিখতে পারি না? সমান যেহেতু এখানেই পেলাম, এখন আমরা লিখতে পারি পি মাইনাস 25 ইকুয়ালস টু কিউ মাইনাস পি, এভাবে তো আমরা লিখতে পারি। আচ্ছা, তো আমরা এই যে আমাদের যে সমীকরণের যে নিয়ম আছে, সমীকরণ নিয়ম অনুসারে এটা করে ফেলবো। পিটাকে আমরা এই চলক ধনুটাকে এই পাশে নিয়ে আসি। পিটা যদি এই পাশে চলে আসে কি হবে? প্লাস হয়ে যাবে, পি প্লাস পি, আবার কিউ এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তো আর এখানে মাইনাস 25 হচ্ছে, ওই গেলে প্লাস হয়ে যাবে, অবভিয়াসলি আপনারা জানেন। তারপরে পি 2p, তারপরে হচ্ছে মাইনাস কিউ, এখানে দাঁড়াচ্ছে 25। তো এটাকে আমরা দিব 1 নং সমীকরণ, কারণ এখানে আমরা আর কিছু করতে পারছি না। যোগ বিয়োগ করতে আপনি বলবেন এখানে যোগ বিয়োগ করা যাবে না, করা যাবে না, কারণ হলো পিটা হচ্ছে ভিত্তি আলাদা, কিউর ভিত্তি আলাদা। আমরা জানি যোগ বিয়োগের ক্ষেত্রে ভিত্তি অবশ্যই একই হতে হবে। তো এখানে আমরা আর কিছু করতে পারছি না, আমরা এখানে অপারক। তাহলে এখানে রেখে দিই, এটাকে সমীকরণ 1 দিলাম। আচ্ছা, পি মাইনাস 25 ইকুয়ালস টু আমরা কিউ মাইনাস পি লিখে এভাবে করলাম। আবার করবো আমরা পি মাইনাস 25 ইকুয়ালস টু 19 মাইনাস কিউ লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তো আমরা ওটা লিখি, পি মাইনাস, আবার দিয়ে এখানে শুরু করব যেহেতু আমাদের আরেকটা পার্ট শুরু হচ্ছে। আবার পি মাইনাস 25 ইকুয়ালস টু আমরা লিখতে পারি 19 মাইনাস কিউ, পরের অংশটার সমান লিখলাম। তো এটার ক্ষেত্রেও একদম হুবহু, এখানে মাইনাস কিউটা যদি আমরা এই পাশে নিয়ে আসি এটা হয়ে যাবে প্লাস কিউ, আর 19টা এই পাশে আছে, মাইনাস 25টা এই পাশে হয়ে গেলে প্লাস 25।
তো এখন এখানে দেখুন এটা প্লাস হবে, সরি, তো কিউটি আসলে প্লাস হয়ে যাবে। এখন আমরা যদি যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, পি প্লাস কিউ ইকুয়ালস টু, এটাকে যোগ করলে 9 5 কত হবে 14, 14 4 1 2 3, তো 1 1 3 4, তো পেয়ে গেলাম। এটাকে এখন এখানেও আর কিছু করতে পারছি না, তো এটাকে দিলাম 2 নং সমীকরণ। আচ্ছা, আমাদের লক্ষ্য কি পি আর কিউর মান নির্ণয় করা না? তাহলে প্রথম সমীকরণের প্রতি একটু লক্ষ্য করুন, তো দেখবেন যে প্রথম সমীকরণটা হচ্ছে 2p মাইনাস কিউ ইকুয়ালস টু 25। তো আর দ্বিতীয় সমীকরণ পেলাম পি প্লাস কিউ, 2p প্লাস কিউ একটা, পি প্লাস কিউ একটা। সমীকরণ এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে মান চলে আসতেছে না? অবভিয়াসলি আমাদের মান অবশ্যই আসতেছে। তাহলে আমরা এখন 1 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণকে যোগ করব। 1 নং যোগ 2 নং যোগ করলে কি দাঁড়াচ্ছে আমাদের, পি, প্রথমটা লিখি 2p, প্রথম সমীকরণ হচ্ছে আমাদের 2p মাইনাস কিউ ইকুয়ালস টু 25। দ্বিতীয় পদ হচ্ছে আমাদের পি প্লাস, দ্বিতীয় সমীকরণটা হচ্ছে আমাদের পি প্লাস কিউ ইকুয়ালস টু 44। তো আমরা কি করতে যাচ্ছি, যোগ করতে যাচ্ছি, তো জাস্ট যোগ করে দিব। আচ্ছা, এখন 2p আর 1p কত হবে 3p। তারপরে এখানে -1 হচ্ছে সহগ, এখানে +1, -1 +1 চলে গেল, তো ভ্যানিশ। এখন কি হয় এখানে 2 5 আমরা যদি যোগ করি এটা হচ্ছে 9 2 4, এটা হচ্ছে 6, আমরা যোগ করলাম। তো এখন 3p ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি 69 পাচ্ছি। তো 3টা এখানে গুণ অবস্থায় আছে, ওই পাশে ওটা ভাগ হয়ে যাবে, 69 ভাগ 3। তো অবভিয়াসলি কি আসতেছে, এখন 69কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 6কে 3 দিয়ে ভাগ করলে কত আসতেছে 2, 9কে ভাগ করলে আসতেছে 3। তাহলে আমরা পির মান পেয়ে গেলাম কত 23, অর্থাৎ 23। তাহলে আমরা, আচ্ছা, তো এখন আমরা যে কোনো একটা সমীকরণে যদি পির মান বসাই কিউর মান পাচ্ছি না? অবভিয়াসলি পাচ্ছি। তো আমরা 1 নং সমীকরণ বা 2 নং সমীকরণ, আমি 2 নং সমীকরণে বসাচ্ছি। 2 নং সমীকরণে বা 2 নং এ পি ইকুয়ালস টু 23 বসিয়ে পাই পি প্লাস, সরি, পিটা আমরা লিখবো না, জাস্ট মানটা লিখবো, প্লাস কিউ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 44। তো আমরা এখন শুধু জাস্ট কিউটা রেখে দিব, বাম পক্ষে কিউ রেখে দিলাম, 44 থেকে মাইনাস করে দিলাম 23 মাইনাস করলাম, তো এখানে আসতেছে কিউ। আর 4 থেকে 3 গেলে 1, 4 থেকে 2 গেলে 2। তাহলে আমরা কিউর মান পেয়ে গেলাম কত 21, আর পির মান পেয়ে গেলাম 23। আমাদেরকে কি নির্ণয় করতে বলছে, পি ও কিউ এর অনুপাত নির্ণয় করতে বলতেছে। তো আমরা এখন কি করব, সুতরাং পি ও কিউ এর অনুপাত, পি ও কিউ এর অনুপাত ইকুয়ালস টু আমরা জানি ভাগ, তাহলে তার মানে হচ্ছে পি ইজ টু কিউ। তো এখন পির মান হচ্ছে 23, তারপর ইজ টু দি কিউর মান হচ্ছে 21, হয়ে গেল। এটাই অ্যান্সার আমাদের, আর কিছু না, হয়ে গেল। তো এবার আমরা কোথায় চলে যাব, সরাসরি আমাদের ঘ নং প্রশ্নের উত্তরে চলে যাব। তো তার আগে আমরা ঘ নং প্রশ্নের উত্তরটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের ঘ নং প্রশ্নটা হচ্ছে এন এর মান নির্ণয় করো। আমি আগেও বলে রেখেছিলাম যে আমাদের উদ্দীপকটা কি দেওয়া আছে, আমাদের উদ্দীপকে দেওয়া আছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি -4 5 6 বা 456। এটা হচ্ছে কি আমাদের একটা n এর মানটা নির্ণয় করার একটা ক্লু। আচ্ছা, তো প্রথমে আমরা আমাদের ধারাটা পেয়ে গেলাম না, পির মান পেয়ে গেলাম, আমাদের ধারাটা আগে লাগবে। এই n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার জন্য, বা এই সমষ্টি থেকে আমাদের যে n এর মানটা নির্ণয় করতে বলতেছে, সেটা নির্ণয় করার জন্য আমাদের একটা প্রথম পদ লাগবে, তারপরে অন্তর লাগবে। তো আমরা এখানে ধারার মধ্যে তো প্রথম পদ পেয়েছি, অন্তর পাচ্ছি না, কারণ পির মান জানি না, কিন্তু আমরা তো পেয়ে গেলাম খ নাম্বারে। তো এখানে বসাবো, আমরা গ নং শুরু করব, খ হতে পাই। খতে আমরা যে মানগুলো পেয়েছি সেই মানগুলো সহায়তা হচ্ছে খ হতে পাই, খ হতে প্রাপ্ত পি ও কিউ এর মান বসিয়ে পাই, পি ও কিউ এর
মান বসিয়ে পাই। মূলত আমাদের ধারাটা আগে লাগবে, তারপর আমরা কাজ শুরু করতে পারবো। তো আগে বসিয়ে পাই বা বসিয়ে পদত্ব দ্বারা দাঁড়ায়, পদত্ব ধারা দাঁড়ায় বা ধারাটি হয়, যে যার মতো করে লিখবেন। প্রথম হবে 25, পরেরটা হবে পির মান, পির মান আমরা জানি 23, তারপর হচ্ছে কিউর মান 21, তারপর হচ্ছে আমাদের 19, তারপরে হচ্ছে ক্ষমা শেষ এখানে। আচ্ছা, তো এখন একটু খেয়াল করলে দেখবেন 25 থেকে যদি আমরা 23 বিয়োগ দিই, 23 বিয়োগ দিলে পাচ্ছি 2, তারপর 23 থেকে 21 বিয়োগ দিলে পাচ্ছি কত আমরা, সরি আমাদের ইয়াটা হবে কিরকম, 23 থেকে আমরা বিয়োগ দিব 25কে, বিয়োগ দিলে কত পাচ্ছি -2। তো আমরা প্রথমে আমাদের প্রথম পদ নির্ণয় করব। এখানে প্রথম পদ a ইকুয়ালস টু কত, আমাদের a ইকুয়ালস টু হচ্ছে কি আমাদের 25, তারপরে লিখব সাধারণ অন্তর বা সমান্তর ধারা যে অন্তর থাকে, সাধারণ অন্তর d ইকুয়ালস টু হচ্ছে কি আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করব 23 মাইনাস 25। এটাকে আরো নিশ্চিত করার জন্য আরো একটা পদ আমরা দেখাবো 21, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদকে বিয়োগ করবো। আপনার ছোট থেকে কেমনে না, যেভাবে আছে আমাদের ধারাটা সেভাবেই করে যেতে হবে। তো 21 মাইনাস 23, আনসার যাই আসুক না কেন, 23 থেকে -25 করা মানে হচ্ছে -2, তারপরে এখানে 21 মাইনাস 23 মানে হচ্ছে -22। দেখুন উভয়ের অন্তর কিন্তু এক হয়ে আসতেছে, তার মানে আমরা বলতে পারি এটা নিশ্চিত আমাদের এটা একটা সমান্তর ধারা। তো যাই হোক, এখন আমরা আমাদের কাজ করতে পারি। তো শুরুতেই যখন আমাদের এখানে সমষ্টির ব্যাপারে একটা কথা উল্লেখ আছে, তো আমরা সমষ্টি নিয়ে যে একটা সূত্র জানি সেটা লিখে ফেলি। সমষ্টি নিয়ে আমরা কি সূত্র জানি, আমরা জানি Sn ইকুয়ালস টু লিখতে পারি, আমি বলেছিলাম Sn নিয়ে তিনটা সূত্র আছে, তৃতীয় সূত্রটা আমাদের লাগবে। তো তৃতীয় সূত্রটা আমরা লিখি, Sn ইকুয়ালস টু n/2 2sa প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটাই আমাদের খাটবে, এটাই নিলাম। তো এখন আমরা এখানে n এর মান জানি না, nটা বসিয়ে দিলাম। a এর মান আমরা জানি কত 25, তো এর মানটা বসাই দিলাম 25, তারপরে হচ্ছে কি এখানে n এর মান জানি না, বসিয়ে দিলাম। তারপর হচ্ছে d এর মান কত, d এর মান হচ্ছে -2 বসালাম। এখন হচ্ছে কি আমাদের n এর মান, আমরা এখানে একটু দেখি এটাকে কতটুকু করতে পারি করি, তারপর আপনাদেরকে বলতেছি কোথায় যাচ্ছি আমি। আচ্ছা, তো 2 সাথে গুণ করলে এটা হচ্ছে 50, তারপরে এখানে হচ্ছে কি আমরা যদি -2 দিয়ে গুণ করি, -2 দিয়ে n কে গুণ করলে আমরা পাচ্ছি -2n, আর এটাকে গুণ করলে পাচ্ছি কত +2, মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের n/2, আর এখানে পাচ্ছি 2 আর 50 মিলে 52 মাইনাস 20n। তো এখন আমরা চাইলে একটা কাজ করতে পারি, সেটা হলো n দিয়ে পুরোটাকে গুণ করে ফেলতে পারি। তো কি দাঁড়াচ্ছে, আমাদের একটু সহজ হয়ে এখানে করে ফেললে দাঁড়াচ্ছে 52n, তারপরে মাইনাস 2n স্কোয়ার, নিচে হবে 2। তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি 2টা যদি আমরা বাদ দিয়ে ফেলতে চাই, কি করতে পারি, এখানের মধ্যে একটা 2 কমন নিতে পারি। দেখুন কমন নেওয়া মানে অ্যাকচুয়ালি ভাগ দেওয়া। তো আমরা 2 দিয়ে ভাগ করলে কি আসতেছে, 2 দিয়ে এটাকে ভাগ করলে এটা আসবে 26, তারপরে n 52কে 2 দিয়ে ভাগ করলে 26 আসে, আপনারা ক্যালকুলেট করে দেখতে পারেন। তারপর 2 দিয়ে এটাকে ভাগ করলে 1 আসতেছে, তার মানে এখানে আসতেছে -n স্কোয়ার। তো এখন 2 চলে গেল, আমাদের এখন সমষ্টিতে দাঁড়াচ্ছে 26n মাইনাস n স্কোয়ার। দেখুন n সংখ্যক পদের একটা সমষ্টি পেলাম আমরা, কিসের দ্বারা, আমাদের যে উদ্দীপকের যে ধারাটা আছে সেই ধারার সহায়তা নিয়ে একটা আমরা সমষ্টি পেলাম, ঠিক না? এখন আমাদের মান নির্ণয় করতে হবে কি n এর মান। তো এখন একটা n সংখ্যক পদের একটা সমষ্টি পেলাম না, উদ্দীপকে আরেকটা আছে না আমাদের, উদ্দীপকেও একটা n সংখ্যক পদের মান দেওয়া আছে। n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে কি -4 5 6। তো এখন এই দুইটা পদকে আমরা সমান বলতে পারি না। আচ্ছা, ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি। আচ্ছা, এখানে যে বলতেছে n সংখ্যক পদের সমষ্টি -4 5 6, এটা কোন ধারার আলোকে, এই উদ্দীপকের ধারার আলোকে।
একটা সমষ্টি বলল। তো এখন আমরা যে সমষ্টিটা পেলাম Sn ইকুয়ালস টু যে 26 n মাইনাস n স্কোয়ার, এটা কোন ধারার আলোকে? তাও এই ধারার আলোকে। তাহলে আমরা যে দুইটা সমষ্টি পেলাম অবশ্যই এই সমষ্টি দুটোটা সমান হবে। তো আমরা এখন সরাসরি কি লিখতে পারি? প্রশ্নমতে দিয়ে লিখতে পারি। প্রশ্নমতে দিয়ে 26n মাইনাস n স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 456 বা 456। এখন আমরা কি করব? মিডল টার্ম বেকআপের অঙ্কটা চলে আসতেছে মাইনাস n স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 26n, এটা এই পেশে আসলে প্লাস হয়ে যাবে 456 ইকুয়ালস টু 0। আচ্ছা, তো এখন আমরা আমাদের একটা সুবিধার্থে একটা কাজ করতে পারি। এই n স্কোয়ার যেটা সুন্দরের জন্য আমরা এটাকে প্লাস করে ফেলতে পারি। সেটা কিভাবে? -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করবো, এই পক্ষকে এই পক্ষকেও -1 দ্বারা যদি গুণ করি, এভাবে -1 গুণ পুরো রাশিকে গুণ করব, মাইনাস n স্কোয়ারকে পুরোটাকে গুণ করব, প্লাস 26n প্লাস 456, তারপরে এখানে যদি আমি 0কে -1 দ্বারা গুণ করি, অর্থাৎ 0 গুণ মাইনাস, এই লাইনটা আপনার পরীক্ষায় লিখবেন না, আমি বোঝার জন্য লিখছি। -1 দ্বারা একে গুণ করলে প্লাসে মাইনাসে প্লাস হয়ে n স্কোয়ার থাকবে, এটা দিয়ে গুণ করলে এটা হবে -26n, তারপরে এখানে মাইনাসে মাইনাস থাকবে, মাইনাসে প্লাসে মাইনাস থাকবে, অর্থাৎ 456, তারপরে এখানে 0-র সাথে যে কোনো জিনিস গুণ করলে এটা 0 হবে। তো ওকে, এখন আমরা মিডল টার্ম বেকআপ করব। মিডল টার্ম বেকআপ মানে হচ্ছে কি মধ্যপদ বিভাজন। এটাকে এমনভাবে আমরা বিভাজিত করব যাতে করে আমরা এখানে চারটা পদ করতে পারি। আমাদের এখানে 3টা পদ আছে, তো আমরা এখানে 4টা পদ করব, যা এটাকে বলা হয় মিডল টার্ম বেকআপ, মানে মধ্যপদ বিভাজন। এখন মধ্যপদকে বিভাজন করার জন্য আমরা এই ধ্রুবপদ, যেটা চলক ছাড়া যেই পদটা আছে, এটা ধ্রুবপদ, এটা মুখ্যপদ, আর এটা হচ্ছে আমাদের মধ্যপদ, এটা হচ্ছে আমাদের ধ্রুবপদ। আপনি বলবেন মুখ্যপদ কাকে বলে? আমি বলবো যে বীজগণিতীয় রাশি, যে কোনো একটা বীজগণিতীয় রাশির মধ্যে যে পদের সূচকটা বেশি হবে। এখানে দেখুন তো কোন গরিষ্ঠ মাত্রা, কোন পদের মধ্যে গরিষ্ঠ মাত্রা বা কোন পদটা আমাদের এখানে গরিষ্ঠ মাত্রা যুক্ত? প্রথম পদটা। তো এটা হবে আমাদের মুখ্যপদ। যাই হোক, তো এখন আমরা 456 এটাকে কি করব? মিডল টার্ম বেকআপ করার জন্য এটাকে এই গুণনীয়ক আকারে, এর গুণনীয়ক সবগুলো মৌলিক গুণনীয়কগুলো আগে বের করব। 2 দিয়ে দিলে এখানে পাচ্ছি আমরা 2 পাচ্ছি, এখানেও 2 পাচ্ছি, 180 পাচ্ছি, তারপরে হচ্ছে 2 দিয়ে আবার যাবে, 2 দিয়ে দিলে 1, তারপরে এখানেও 1, এখানে গেলে 4, তারপরে হচ্ছে আবার 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে গেলে এখানে আসতেছে আমাদের 5, তারপরে এখানে আসবে 7, আবার এখন 2 দিয়ে আর যাচ্ছে না, আমরা 3 দিয়ে দিব, 3 দিয়ে গেলে এখানে আসতেছে 1, তারপরে 9। আচ্ছা, তো এখন আমরা এটাকে কি করলাম? মৌলিক গুণনীয়ক আকারে সাজালাম। তো এখান থেকে আমরা দুইটা সংখ্যা নির্ণয় করব। আশা করি এগুলো আপনারা দ্বিতীয় অধ্যায় ভালো করেই পড়েছেন। তো 2 গুণ করলে আসতেছে আমাদের 4, আর এই 2 গুণ করলে আসতেছে আমাদের কত? 8 আসতেছে। তো 3 8 24, 24 আর 9-এর সম্পর্কটা কীরকম? 24 বিয়োগ 90, সেখান থেকে কিন্তু আমরা এটাকে পাচ্ছি না, 26কে আমরা মিলাইতে পাচ্ছি না। তো এখন কারণ বিয়োগ করলে এখানে আসতেছে 24 মাইনাস 19 থেকে বিয়োগ করলে 5 আসতেছে, আর এখানে 2 2 0, তো 5 আসতেছে। তো যার কারণে এটা আমাদের মিলছে না। তো আমরা এমনভাবে সাজাতে হবে যাতে করে 26 আসে। তো কি করা যায়? আচ্ছা, অন্যভাবে দেখি, এভাবে আপনারা মিলাবেন। তো কি করা যায়? 2, আচ্ছা দেখুন আরেকটা পদ্ধতি আছে, যেমন 2 গুণ করলাম, 3 গুণ করলাম, কত আসছে? 2 গুণে 4, 3 4 12। তো এখন 12-র সাথে যদি আমরা এটা 12 পেলাম না, এখানে আরেকটা 2 আছে না, আমরা শুধু এই দুইটা নিলাম, 2 আর 3, 2 গুণে 4, 3 4 12। আচ্ছা, এখানে আরেকটা 2 আছে না, এই 2-র সাথে 90কে গুণ করলে কত আসতেছে? 38 আসতেছে। তো 38 আর 12-র মধ্যে সম্পর্কটা ঠিক আছে। কিভাবে? 38 থেকে যদি আপনি 12 বিয়োগ দেন, অবভিয়াসলি 26 পাবেন। তো এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, মাইনাস, এখন আমি 38-এর আগে মাইনাস দিব না 12-র আগে মাইনাস দিব, সেটার জন্য আপনি মধ্যপদের দিকে খেয়াল করবেন। মধ্যপদটা যদি মাইনাস হয়, তার মানে বুঝতে হবে এখানে গুণনীয়ক যেটা বড় হবে তার আগে মাইনাস হবে। তো 83 অ্যান্ড তারপরে হচ্ছে কি প্লাস চিহ্ন বসবে 26-এর আগে।
তো 26n। এখন আপনি বলবেন এখানে প্লাস চিহ্ন কেন? কারণ হচ্ছে কি আমাদের এই পদটা মাইনাস লাগতেছে, এই পদটা মাইনাস হওয়ার জন্য অবশ্যই এই গুণনীয়ক দুইটার মধ্যে একটাকে মাইনাস দিতে হবে। তো আমরা একটাকে মাইনাস দিলাম, যেটা বড় সেটাকে, কারণ হচ্ছে আমাদের মধ্যপদটা মাইনাস, মধ্যপদটা প্লাস হলে আমরা অবশ্যই যেটা বড় সেটাকে প্লাস দিতাম। যাই হোক, এগুলো হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের পড়া 0। তো এখন আমরা এখান থেকে একটা সাধারণ জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে এন। এনটা যদি আমরা নিয়ে ফেলি, এনকে এখানে ভাগ দিলে এন পাচ্ছি মাইনাস, তারপরে এখানে পাচ্ছি 83, এই 38, তারপর হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে এখানের মধ্যে এই দেখুন এই 12 আর 38 যেটা মূলত এটা কিসের, সরি এখানে আমি 66 রেখে দিলাম, এখানে হচ্ছে 12, কারণ এটাকে আমরা ভাগ করলাম না 26কে, মাইনাস 38 থেকে যে আমি 12 বাদ দিয়ে ফেলি তাহলে আর কত থাকবে, মাইনাস 26। আমাদের সব ঠিকঠাক থাকছে। তো এখন এখানের মধ্যে এটা হচ্ছে 12 n মাইনাস 456। তো এখানের মধ্যে আমরা কি সাধারণ পাচ্ছি, সেটা হচ্ছে 12টা যদি আমরা নিয়ে ফেলি, এটা বুঝবেন কিভাবে, একদম সহজ। আপনি এখানে 12 আর 38 মিলে কত, 12 আর 38কে ওইকে গুণ করলে কি কত পেয়েছেন, 456। তার মানে হলো আপনি 12 দিয়ে যদি 456কে ভাগ করতে পারবেন। তো এটা হচ্ছে সাধারণ। আচ্ছা, তো n মাইনাস আমি এখানে পাচ্ছি কত, 38 এত ইকুয়ালস টু হচ্ছে 0। এবার আসি, আমরা যদি n মাইনাস এখানের মধ্যে আমাদের এটা হচ্ছে সাধারণ। এখন এখানে হচ্ছে পদ দুইটা, এটা একটা পদ, এটা একটা পদ। তো দুই পদের মধ্যে কমন জিনিস হচ্ছে আমাদের n মাইনাস 38। তারপরে হচ্ছে আমরা যা বাকি থাকে তা এখানে দ্বিতীয় কমন ব্র্যাকেটের মধ্যে লিখবো n প্লাস 12 ইকুয়ালস টু 0। তো আমাদের মান চলে আসলো। আমরা জানি যে কোনো দুইটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, যে কোনো দুইটা রাশির সমষ্টি গুণফল যখন 0 আসে, অবশ্যই যে কোনো একটা থেকে অবশ্যই তার যে কোনো একটার মান অবশ্যই 0 হবে, হয় এটা আর না হয় এটা। তো আমরা তো জানি না কোন রাশির মানটা 0 হবে। তো আমরা লিখবো হয় n মাইনাস 38 ইকুয়ালস টু 0, বা এখান থেকে n এর মান চলে আসতেছে 38, অথবা n প্লাস 12 ইকুয়ালস টু 0, বা n ইকুয়ালস টু হচ্ছে আমাদের মাইনাস 12। কিন্তু এটা অগ্রহণযোগ্য, কারণ হচ্ছে আমি আপনাদেরকে একটু বোঝাই বলি। বলা হচ্ছে আমাদের উদ্দীপকে nটাও কি n সংখ্যক পদ, তার মানে এখানে পদ কয়টা হবে, n সংখ্যক, মানে 4টা হতে পারে, 8টা হতে পারে, n এর মান যত আসে। আচ্ছা, কখনো কি পদ সংখ্যা মাইনাস হতে পারে, জনসংখ্যা মাইনাস হতে পারে? কেউ কি কখনো বলছে আমাদের এখানে মাইনাস 10 জন আছে? বলতে পারে না। কেউ কি বলতে পারবে যে আমার স্কুলে মাইনাস 100 স্টুডেন্ট পড়ে? এই ধরনের কিছু সংখ্যা আছে যেগুলো মাইনাস হতে পারে না। তো আমাদের এখানেও পদ সংখ্যা বললে কয়টা পদ সেটা বোঝাচ্ছে। তো একটা এরকম সংখ্যা এগুলো মাইনাস হতে পারে না সাধারণত, সেই হিসাবে আমরা মাইনাস লিখতে পারি না। তো এটাকে আমরা এখানে পাশে সাইন নোট দিয়ে কি লিখবো, অগ্রহণযোগ্য। কারণ আমরা এখানে আমাদের পদ সংখ্যা জিজ্ঞেস করছে, মানে জনসংখ্যার মতো এখানে পদ কয়টা সেটা জিজ্ঞেস করছে। এখন পদ কয়টা, এটা তো প্লাস হবে, আমরা মাইনাস কেন লিখবো? তো মাইনাসটাকে আমরা দিব অগ্রহণযোগ্য, তার মানে এটা আমাদের এখানে খাটবে না, অগ্রহণযোগ্য। তো আমরা একটা মান নিব, আমরা n এর মান পেয়ে গেলাম 38। তো এই ছিল আজকে আমাদের সৃজনশীল প্রশ্নের একটা উত্তর। এভাবে আপনার প্রতিটা সৃজনশীলকে সমাধান করার চেষ্টা করবেন, কোথা থেকে কোথায় যাচ্ছে একটু ভেবে চিন্তা করার চেষ্টা করবেন, দেখবেন আরও অনেক সৃজনশীল আপনার আসবে। যখন আপনি বোর্ড কোয়েশ্চেন, সাজেশন এরকম ইত্যাদি ঘাঁটবেন তখন আসবে। তো এগুলো একটু সমাধান করার চেষ্টা করবেন মাথা খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে। তো আশা করি কষ্ট হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এইটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।